আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে। আপনাদের সাথে আছি আমি পৃথা ইসলাম কনক। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। করোনায় মৃত্যু ও শনাক্তের নতুন রেকর্ড। এভাবে রোগী বাড়লে পুরো রাজধানীকে হাসপাতাল বানালেও সামাল দেয়া অসম্ভব বললেন স্বাস্থ্যমন্ত্রী। লকডাউনে ঢিলেঢালা ভাব। দুদিন পর রাজধানী সহ সব সিটি কর্পোরেশন এলাকায় বাস সহ সব ধরনের গণপরিবহন চলাচল শুরু। বন্ধ রয়েছে দূরপাল্লার যানবাহন। করোনার মধ্যেও আর্থসামাজিক ক্ষেত্রে বাংলাদেশের অগ্রগতি বিশ্ব স্বীকৃত। মন্তব্য প্রধানমন্ত্রীর। বাণিজ্য বৃদ্ধিতে মার্কিন সহায়তা কামনা। মুন্সিগঞ্জের মীর কাদিম পৌর মেয়রের বাসায় বিস্ফোরণ। 4 কাউন্সিলর সহ দগ্ধ 13 জনকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। এবার করোনায় একদিনে মৃত্যু ও শনাক্তের নতুন রেকর্ড তৈরি হয়েছে। ভাইরাসটিতে আক্রান্ত হয়ে একদিনে মারা গেছে 66 জন। এই নিয়ে দেশে করোনায় মোট মৃত্যু 9,384 জন। এ সময় 7,213 জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এই নিয়ে মোট শনাক্ত হয়েছে 6,51,652 জনের। বিশেষজ্ঞরা বলছেন, করোনার বিস্তার রোধে কঠোর লকডাউন কার্যকরের বিকল্প নেই। দেশে এর আগে করোনায় আক্রান্তের সর্বোচ্চ রেকর্ড ছিল 4 এপ্রিল রবিবার। এদিন আক্রান্ত হয় 7,087 জন। আর মৃত্যুর সর্বোচ্চ রেকর্ড ছিল গত বছরের 30 জুন। সেদিন মারা গিয়েছিলেন 64 জন। কিন্তু মঙ্গলবারের স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে দেখা যায়, অতীতের সকল রেকর্ড ভেঙে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 7,213 জন। আর মৃত্যুর সংখ্যা এ যাবৎকালের সর্বোচ্চ 66 জন। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যু 9,384 জন। মোট শনাক্ত 6,51,652 জন। শনাক্ত বাড়ার পেছনে সরকারের লকডাউন ঘোষণার প্রক্রিয়ার সমালোচনা করলেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। অফিস আদালত খোলা, গণপরিবহন বন্ধ করে দিচ্ছেন। গণপরিবহন বন্ধ করে দিয়ে অফিস আদালত খোলা রাখার মধ্যে একটা চরম বৈপরীত্য। আবার আরেক দিক দিয়ে আপনি লকডাউন দিচ্ছেন। লকডাউনকে ডিফাইন কি করতে পারছি কিনা আমরা। আপনি আবার ঘোষণা দিয়ে যখন আমরা লকডাউন দিচ্ছি, তখন কালকে লঞ্চগুলোতে কি ভয়ঙ্কর ভিড় ছিল। তার দুদিন আগে মেডিকেল এমবিবিএস পরীক্ষা হয়ে গেল। সব মিলিয়ে আপনি দেখবেন যে প্রত্যেকটা জায়গায় অসংলগ্নতা রয়ে গেছে। লকডাউন কার্যকর না হওয়ার জন্য সরকারের আন্তঃমন্ত্রণালয় সমন্বয়হীনতাকে দায়ী করলেন তারা। আচ্ছা, জরুরি যুদ্ধাবস্থায় আমরা কারফিউ দেই না, তো এখন কি এরকম একটা অবস্থা সৃষ্টি হয়নি? আমার তো মনে হয় যে হয়ে গেছে। দ্বিতীয় হচ্ছে যে, যারা আমার নিজের পরিবারের 3 জন আক্রান্ত, হাসপাতালে গিয়ে আইসিইউ সিট পাচ্ছেন না, অক্সিজেন দেওয়ার পর্যন্ত ব্যবস্থা পাচ্ছেন না ঢাকা শহরে। জরুরি স্বাস্থ্য ব্যবস্থাও কি আমরা নিতে পারছি? বসুন্ধরায় যে বিশাল হাসপাতাল গড়ে ওঠার জন্য যে অনেক জিনিসপত্র আনা হলো, তার অবস্থা আজকে কি? গত 24 ঘন্টায় নমুনা সংগ্রহ হয়েছে 34,360টি। এ পর্যন্ত মোট নমুনা সংগ্রহ হয়েছে 48,47,335টি। গত একদিনে সুস্থ হয়েছে 2,969 জন। সব মিলিয়ে সুস্থ হয়েছে 55,83,083 জন। মুহিবুল্লাহ মুহিব, বাংলাভিশন, ঢাকা। এদিকে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বলেছেন, যে হারে করোনা রোগী বাড়ছে তাতে পুরো ঢাকা শহরকে হাসপাতাল বানালেও সামাল দেওয়া সম্ভব নয়। তিনি আরও বলেন, গতবারের চেয়ে 10 থেকে 11 গুণ বেড়েছে রোগী ও মৃত্যুর সংখ্যা। মঙ্গলবার রাজধানীর মহাখালীতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের করোনা আইসোলেশন সেন্টার ঘুরে দেখেন স্বাস্থ্যমন্ত্রী। পরে ব্রিফিংয়ে তিনি বলেন, করোনা মহামারী নতুন করে আগ্রাসী ভূমিকায় নেমেছে। ঢাকার হাসপাতালগুলোতে বেডের সংখ্যা 2,500 থেকে বাড়িয়ে 5,000 করা হয়েছে। এছাড়াও প্রাইভেট হাসপাতালেও 1,000 বেড বাড়ানো হয়েছে। মন্ত্রী বলেন, এর চেয়ে আর বাড়ানো সম্ভব নয়। চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্টরা চেষ্টা করে যাচ্ছেন। লকডাউন দেশ ও মানুষের কল্যাণের জন্যই উল্লেখ করেন মন্ত্রী, এবং তিনি বলেন, সরকার কারো উপর জোর করে প্রয়োগ করতে চায় না। ঢাকার সমস্ত হাসপাতালে আমরা বেড বাড়ানোর চেষ্টা করেছি। বেড বাড়ানোটা খুবই দুষ্কর, কেন একই বিল্ডিংয়ে নতুন করে বেড দেওয়া খুবই দুষ্কর। আমরা নন করোনা রুগীদেরকে সরিয়ে আমরা করোনা রুগীর
ব্যবস্থা করছি। প্রত্যেক দিন যদি 500 থেকে 1000 রোগী বাড়ে, তাহলে পরে আমি যেটা বলেছি পুরো শহরকেও যদি আমরা হাসপাতালে কনভার্ট করি তাহলে সম্ভব হবে না। করোনা সংক্রমণ কমাতে লকডাউন চলছে অনেকটা ঢিলেঢালাভাবেই। মঙ্গলবার দ্বিতীয় দিনে বাস লেগুনার মতো গণপরিবহন বাদে বেশিরভাগ যানবাহনই চলছে স্বাভাবিকভাবেই। তবে রাজপথে গণপরিবহন না থাকায় কর্মস্থলগামী মানুষের পড়তে হয় মহাভোগান্তিতে, গুনতেও হয় দ্বিগুণ পর্যন্ত ভাড়া। যানবাহনের এই চিত্র দেখে বোঝার উপায় নেই যে দেশে চলছে 7 দিনের লকডাউন। নগরীর অলিগলি থেকে রাজপথ কোথাও নেই লকডাউনের প্রভাব। গণপরিবহন বন্ধ থাকলেও অবাধে চলেছে বেশিরভাগ যানবাহন। নিষেধাজ্ঞা অমান্য করে পেছনে যাত্রী বসিয়ে রাজপথ দাপিয়ে বেড়াচ্ছে মোটরসাইকেলও। ভাই আমাকে অফিসের কাজে যাচ্ছি, ভাই আমরা টুঙ্গি যাচ্ছি। ওর অফিসে নামায় দিয়ে তারপর আমি আমার অফিসে যাইতে হবে, কিছু করার নাই, গাড়ি নাই, যাওয়া তো লাগবেই, কিছু তো করার নাই। আমার খিদার তাড়না না, আমি যাইতে হবে, আমার ব্যবসা আছে। প্রচন্ড জাম, খালি প্রাইভেট আর প্রাইভেট, যেসব প্রাইভেট বাইরে না ওইসব প্রাইভেট এখন রোডে। এটা লকডাউন মানেই সবই তো গাড়ি ঝোড়া চলে। অতিরিক্ত যানবাহনের চাপে ভর দুপুরেও যানজটে পড়তে হয় অনেককে। লকডাউনের সুযোগে রিকশার বিচরণ অবাধ থাকলেও ছিল না কোনো বাস। এতে সবচেয়ে বেশি বিপদে পড়তে হয় অফিসগামী মানুষকে। সিএনজি বা রিকশায় নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতেও গুনতে হয় অতিরিক্ত ভাড়া। ভোগান্তি হচ্ছে এটাই যে পাবলিক সার্ভিস বন্ধ, বাট অফিসে যেতে হবে, এটি হচ্ছে সবচেয়ে বড় কষ্ট আমাদের। বাস গাড়ি কিছু তো নাই, এখন সিএনজি করে যাওয়ার চেষ্টা করতেছি, ভাড়া বেশি দিয়ে হলে তো যাইতে তো হবে। এখান থেকে ভাড়া আসলে 60 টাকা হয় আর কি, হ্যাঁ সেখানে 80 টাকা চাচ্ছে আর কি। কোনো যানবাহন পাচ্ছি না, আর সিএনজিতে গেলে যে ভাড়া এটা তো কস্টিং বেশি। বাসের ভাড়া 30 টাকা ছিল, আমরা 50 টাকা 35 টাকার ভাড়া আমার 200 টাকা দিয়ে যাইতে হবে, কারণ আমরা জনগণ তো ঘাটতি, কারণ আমরা জনগণের মরণ, এটা তো সরকারের কোনো সমস্যা নাই। রাতের লকডাউনে কড়াকড়ি থাকলেও দিনে মানুষ চলতে পেরেছেন কোনো বাধা ছাড়াই। তবে ট্রাফিক পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন চলাচল নিয়ন্ত্রণে লোকজনকে নিরুৎসাহিত করছেন তারা। অফিস তো চালু আছে, তাই নয়? এখন অফিস টাইম, মানুষ অফিসেই যাচ্ছে, বেশিরভাগ মানুষ অফিসেই যাচ্ছে। আর অন্যান্য সময় আমরা নিরুৎসাহিত করছি, মানুষকে ঘরে থাকার জন্য উৎসাহিত করছি। ভাইরাসের সংক্রমণ কমাতে লকডাউন কার্যকরে প্রয়োজনে অভিযান চালানোর অনুরোধ জানিয়েছেন সচেতন নাগরিকরা। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। দুদিন বন্ধ থাকার পর ভোর 6টা থেকে রাজধানী ঢাকা সহ সবগুলো সিটি কর্পোরেশন এলাকায় চলাচল শুরু করেছে বাস সহ সব ধরনের গণপরিবহন। ভোর থেকে রাজধানীতে দেখা গেছে সিটি সার্ভিসের বাসগুলো। যাত্রী সংখ্যা কম হওয়ায় বাসগুলোকে বিভিন্ন মোড়ে দীর্ঘক্ষণ অপেক্ষায় থাকতে দেখা যায়। অফিস খোলা থাকায় বেলা বাড়ার সাথে সাথে যাত্রী ও গণপরিবহনের সংখ্যা বাড়বে। বন্দরনগরী চট্টগ্রাম, শিল্প সমৃদ্ধ গাজীপুর ও নারায়ণগঞ্জেও সকাল থেকেই চলাচল শুরু করেছে সিটি সার্ভিসের বাস। দেশে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় রবিবার ভোর থেকে সারা দেশে 7 দিনের লকডাউন ঘোষণা করে সরকার। এতে বাস, ট্রেন ও লঞ্চ সহ সব ধরনের গণপরিবহন বন্ধ হয়ে যায়। তবে অফিস ও কলকারখানা খোলা থাকায় চরম ভোগান্তিতে পড়েন চাকরিজীবীরা। এ অবস্থায় আজ থেকে সিটি কর্পোরেশন এলাকায় গণপরিবহন উন্মুক্ত হলো। তবে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত দূরপাল্লার পরিবহন বন্ধ থাকবে। দর্শক, 2 দিন বন্ধ থাকার পর ভোর থেকে রাজধানীতে চলাচল শুরু করেছে বাস সহ সব ধরনের গণপরিবহন এবং এর সংবাদ সংগ্রহে ফার্মগেট এলাকায় রয়েছেন আমাদের সিনিয়র রিপোর্টার আরিফুল হক। এখন সরাসরি কথা বলবো তার সাথে। আরিফ, রাজধানীর সড়কে গণপরিবহন ও যাত্রীর সংখ্যা কেমন দেখছেন এবং স্বাস্থ্যবিধি মানার বিষয়ে তাদের আন্তরিকতাই বা কেমন? কনক, সপ্তাহব্যাপী লকডাউন শুরু হয়েছে গত সোমবার থেকে। 2 দিন গেছে যে 2 দিন ঢাকা শহর সহ সারা বাংলাদেশে গণপরিবহন চলেনি, যার কারণে অফিসগামী মানুষের বেশ কষ্ট পোহাতে হয়েছে। অফিস যেহেতু খোলা রয়েছে, গণপরিবহন বন্ধ রাখা এটা বেশ, যাদেরকে অফিসে যাওয়ার জন্য গণপরিবহন ব্যবহার করতে হয় তারা বেশ ভোগান্তিতে পড়েন। যে কারণে গতকাল সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ঘোষণা দিয়েছিলেন যে আজকে থেকে অর্থাৎ বুধবার থেকে ঢাকা সহ 11টি সিটি কর্পোরেশন এলাকায় এই গণপরিবহন চলবে। তারই প্রেক্ষাপটে আজকে রাজধানীতে গণপরিবহন চলাচল শুরু হয়েছে। সবচেয়ে বড় যে গণপরিবহন বাস, সে বাস চলাচল শুরু হয়েছে। আমরা দেখেছি সকাল 7টা থেকে 3টি পয়েন্টে আমরা গিয়েছি। মূলত সব রুটের গণপরিবহন, সব রুটের বাসই চলছে, তবে যাত্রী কম, যাত্রী বেশ কম। এটা হতে পারে সকাল হবার কারণে, এখনও হয়তো অফিসগামী মানুষ এখনও অফিসে যাওয়া শুরু করেননি, যে কারণে এমনটা হতে পারে। আমরা স্টাফদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি, তাদেরও একই প্রত্যাশা যে হয়তো বেলা বাড়ার
সাথে সাথে কিছুটা যাত্রী বাড়বে, কারণ যেহেতু অফিস খোলা, মানুষকে অফিসে যেতে হবে, অফিসে কাজকর্মের জন্য অনেক মানুষকেই আসতে হবে। আর স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে বেশিরভাগ স্টাফকেই আমরা স্বাস্থ্যবিধি মানতে দেখেছি, মাস্ক পরতে দেখেছি, তাদের হাতে স্যানিটাইজার আছে, তারা স্প্রে করছেন। তবে কিছু কিছু স্টাফকেও মাস্ক ছাড়া দেখেছি, কয়েকজনের হাতে দেখেছি যে স্যানিটাইজারটা রাখতে বলার নির্দেশনা দেওয়া হয়েছে, সেটা নাই। তো আসলে এখনই সব চিত্র দেখানো যাচ্ছে না, কারণ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের ভিড় যখন বাড়বে তখন স্বাস্থ্যবিধি কতটা মানা হয়, মানুষের ভিড় কতটা হয়, সেটা দেখার বিষয়। ধন্যবাদ আরিফ। আজ থেকে ঢাকা ও চট্টগ্রাম মহানগর সহ সবগুলো সিটি কর্পোরেশন এলাকায় ভোর 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত গণপরিবহন চলবে। তবে এক্ষেত্রে অর্ধেক আসন খালি রাখতে হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সরকারি বেসরকারি অফিসে কর্মরত ও জনগণের সুবিধায় এই সিদ্ধান্ত জানিয়ে তিনি বলেন, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দূরপাল্লার গণপরিবহন বন্ধ থাকবে। শুধুমাত্র ঢাকা, চট্টগ্রাম মহানগর সহ গাজীপুর, নারায়ণগঞ্জ, রাজশাহী, খুলনা, সিলেট, বরিশাল, কুমিল্লা, রংপুর এবং ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকাধীন সড়কে সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত অর্ধেক আসন খালি রেখে গণপরিবহন চলাচল করতে পারবে। কোনোভাবেই সমন্বয়কৃত ভাড়ার অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না। তবে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দূরপাল্লার গণপরিবহন চলাচল যথারীতি বন্ধ থাকবে। লকডাউনে বিপর্যস্ত পুরান ঢাকার পাইকারি বাজার। একদিকে ব্যাংক ঋণের চাপ, অন্যদিকে কর্মচারীদের বেতন ভাতা দিতে হিমশিম খেতে হচ্ছে তাদের। সবচেয়ে বিপাকে পড়েছেন খেটে খাওয়া দিনমজুরেরা। খাদ্যপণ্যের দোকান খোলা থাকলেও ক্রেতার অভাবে অলস সময় কাটাতে হচ্ছে পাইকারদের। লকডাউনের দ্বিতীয় দিন চকবাজার পাইকারি মার্কেটের চিত্র এটি। খোলেনি একটি দোকানও। দোকানের সামনে অসহায়ের মতো এভাবে দাঁড়িয়ে থাকা ছাড়া ব্যবসায়ীদের নেই আর কোনো উপায়। পাইকারি পণ্য কিনে যারা দিন গুজরান করেন তাদের বাস্তবতা আরও ভয়াবহ। নিত্যদিন দোকান খোলার সাথে যাদের রুটি রুজির সম্পর্ক তাদের চিত্র আরও করুন। দোকান ভাড়া, গরম ভাড়া, বাসা ভাড়া, এগুলা তো কেউ মাপ দিতেছে না। আমি যদি একটা দোকান খোলা থাকে আমি 500 টাকা কামাইতে পারি, কারণ আমার বাল বাচ্চা না খেয়ে থাকে। ব্যবসায়ীরা বলছেন, গেল বছর লকডাউনের ঘাটতি কাটিয়ে না উঠতেই উৎসবকে সামনে রেখে এমন লকডাউন অপ্রত্যাশিত। ব্যাংক ঋণ পরিশোধ ও খুচরা ব্যবসায়ীদের থেকে টাকা উত্তোলনের অনিশ্চয়তা তৈরি করেছে বড় শঙ্কা। আমার ঋণ এখনো শোধ হয়নি, ব্যাংকের লোন আছে আমার 3টা। আমি কি অবস্থা আছে, আমার ঘরে যাই চলেন, আমার কাছে 10টা টাকা নাই। গত বছরও আমরা এই পরিস্থিতির শিকার হয়েছিলাম। আমরা লস দিয়ে আসছি গত 1 বছর, এখনো আগামী বছরও লস দিতে হবে। খাদ্যপণ্যের দোকান লকডাউনের আওতামুক্ত থাকলেও নেই তেমন বেচা বিক্রি। ক্রেতা না থাকায় লোকসান গুনতে হচ্ছে পাইকারদের। কাস্টমারের না থাকার কারণে সেল নাই, দোকান খুলে বসে থাকলেও কি হবে, পরিবহন বন্ধ। সারা বাংলাদেশ থেকে তো লোক আসতেছে না, আমরা পাইকারি সেল দিই। গতরই যাদের একমাত্র পুঁজি তারা পড়েছেন সবচেয়ে বিপাকে। ক্ষুধার্ত সব বিমর্ষ চোখই বলে দেয়, লকডাউন যেন অভিশাপ হয়ে এসেছে স্বল্প আয়ের এসব মানুষের কাছে। আমাদের বাসা ভাড়া দিতে পারি না, আমাদের সঙ্গে নিত্য প্রয়োজনীয় জিনিস আমরা কিনতে পারি না, নানান ধরনের অসুবিধা, নানান ধরনের কষ্টের মধ্যে আমরা ভোগ করতেছি। কাম নাই, টাকা নাই, পয়সা নাই, আমরা কি কাজে চলবো, চলার কোনো পন্থ নেই আমাদের। জীবন জীবিকা সচল রাখতে নির্দিষ্ট সময়ের জন্য দোকান খোলা রাখার দাবি জানান দোকান মালিক সমিতি। মামুন আব্দুল্লাহ, বাংলাভিশন, ঢাকা। করোনার ভ্যাকসিনের দ্বিতীয় ডোজের জন্য প্রস্তুতি নিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। এরই মধ্যে টিকার মজুদও পেয়ে গেছেন বলে জানিয়েছেন টিকা কেন্দ্রের ইনচার্জ ডক্টর খোরশেদ আলম। কোভিডের সংক্রমণের হঠাৎ ঊর্ধ্বগতি রোধে সারা দেশে সরকার ঘোষিত লকডাউন চলছে। এর মাঝেও লোকজন এসেছে টিকা নিতে, যদিও সংখ্যায় অনেক কম। দেরিতে রেজিস্ট্রেশন এবং রেজিস্ট্রেশন করেও নানা কারণে যারা সময় মতো টিকা নিতে পারেননি তারাই এখন আসছে টিকা নিতে। দেরিতে নিলেও দ্বিতীয় ডোজের টিকা পাওয়া নিয়ে কোনো সংশয় নেই তাদের মধ্যে। সেকেন্ড ডোজের আমার ডেটটা দেওয়া হয়েছে জুনের 3 তারিখ, সুতরাং আমি নিতে আর কোনো সমস্যা মনে করি নেই। গভর্নমেন্ট যেভাবে টিভিতে প্রচার করতেছে টিকা আসতেছে, তো আমরা আশা করতেছি সময় মতো চলে আসবে। আর আমাদের ডেট দিয়ে দিচ্ছে সেকেন্ড ডোজের। আমি তো মে মাসের 20 তারিখে ডেট পেয়ে গেছি। ওয়াইফ আজকে প্রথম দিচ্ছে, ওনার দেওয়ার পরে ডেট পাবে ইনশাল্লাহ।
যতদূর জানি ইনশাল্লাহ টিকার কোনো ক্রাইসিস না। এদিকে করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ শুরু করার বিষয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় টিকা কেন্দ্র পুরোপুরি প্রস্তুত বলে জানান এর ইনচার্জ ডাক্তার মোহাম্মদ খুরশেদ আলম। মোটামুটি সব কিছু ঠিক আছে, প্লাস আমরা যে আমাদের টিকা ভ্যাকসিন যা দরকার সেগুলি আমরা অলরেডি রিজার্ভ করে রেখেছি। 28শে জানুয়ারি যাদেরকে দিয়েছি ওনারা সেকেন্ড ডোজের জন্য আসবেন হলো 8 তারিখে, আবার 7ই ফেব্রুয়ারি যাদেরকে আমরা দিয়েছি তাদেরকেও আমরা বলেছি 8 তারিখে আমরা দেব। এই তো আর যাদের 8 তারিখ আছে তারা তো 8 তারিখে আসবে, তো 3টা একই সাথে আসবে। তবে অসুবিধা হবে না, যেহেতু আমরা একই দিনে প্রায় 1500 থেকে 2000 আমরা দিতে পারি, সেই ক্যাপাসিটি আমাদের আছে। দ্বিতীয় ডোজ শুরু হলেও এখন পর্যন্ত যারা টিকার প্রথম ডোজের জন্যই রেজিস্ট্রেশন করেননি তাদের বিষয়ে সরকারের সিদ্ধান্ত অনুসারে চলবে বিএসএমএমইউ টিকা কেন্দ্র। আহমেদ সরোয়ার, বাংলা ভিশন, ঢাকা। মানুষের অসচেতনতায় করোনা সংক্রমণ বাড়ছে শিল্প সমৃদ্ধ গাজীপুরে। কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না এই মহামারী। আরও সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। মীর মোহাম্মদ ফারুকের রিপোর্ট। করোনায় মৃত্যু ও আক্রান্ত বাড়ছে উদ্বেগজনক হারে, হাসপাতালে বেড়েছে চাপ। এরপরও করোনা নিয়ে তেমন ভাবনা দেখা যায় না গাজীপুরের সাধারণ মানুষের মধ্যে। ন্যূনতম স্বাস্থ্যবিধি মানার লক্ষণ নেই কারো মধ্যে। হাট বাজার আড্ডা চলছে দেদারসে। এখানে অনেক লোকের সমাগম, আমাদের মাস্ক পরা দরকার অবশ্যই, কিন্তু মাঝে মাঝে পরা হয় না আর কি। অনেক সময় ভিড়ের সময় পরি না, কিন্তু যখন ফাঁকা থাকে তখন কিন্তু পরি। মাস্ক ভাই আনতে বলে নাই, বাসায় রয়েছে। আমি তরকারি কিনতে যে এদিকে খুলে রাখছি, বাবা আমি রাখি। মাস্ক পরা থাকলে কাস্টমারের সাথে কথা বলা যায় না, ঠিক আছে, এর জন্য মাস্ক পরি না। যখন বাসায় থাকি রোডে অন্য সময় বাইরে তখন মাস্ক পরি। মাস্কটা কালকে নিয়ে আসবেন, আজকে ভুলে রেখেছি। করোনা নিয়ন্ত্রণে স্বাস্থ্যবিধি মানা আর জনসচেতনতার বিকল্প নেই বলে জানিয়েছেন সিভিল সার্জন। এখানে গার্মেন্টস এরিয়া বেশি, গার্মেন্টসের লোকজন বেশি, এদের মুভমেন্টটা তো একটা গুরুত্বপূর্ণ ব্যাপার এই কোভিড ছড়ানোর ব্যাপারে। সেই দিক দিয়ে আমরা একটু ভয়ের ভিতর আছি, আশঙ্কার ভিতর আছি। তো আমার মনে হয় যে স্বাস্থ্যবিধি আছে সেগুলো যদি আমরা পুরোপুরিভাবে মেনে চলি, ভালো মতো মেনে চলি, এবং মাস অ্যামাউন্টের মানুষ, সব মানুষ যদি এটা একটা ভালো অ্যামাউন্টের মানুষ যদি এটা মানে, তাহলে আমার মনে হয় যে এটা রোধ। করোনা মোকাবেলায় স্বাস্থ্য সচেতনতা এখন সময়ের দাবি। মীর মোহাম্মদ ফারুক, বাংলা ভিশন, গাজীপুর। বাণিজ্য সম্প্রসারণে মার্কিন সরকারের নীতিগত সহায়তা চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, বাংলাদেশের অর্থনীতির শক্তি এখন বিশ্বব্যাপী স্বীকৃত। করোনা মহামারীর মধ্যেও বাংলাদেশের অর্থনীতি দুর্দান্ত স্থিতিশীলতা প্রদর্শন করেছে। কর্মসংস্থান সৃষ্টির জন্য সরকার সরাসরি বিদেশি বিনিয়োগের আহ্বানও জানান। মঙ্গলবার ইউএস বাংলা বিজনেস কাউন্সিলের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি দ্রুত বাড়তে থাকা, অভ্যন্তরীণ বাজার, অবকাঠামো, আইনি ও আর্থিক প্রতিষ্ঠানের উন্নতির কথা জানিয়ে দুদেশের বাণিজ্যিক অংশীদারত্ব বাড়াতে নীতিগত সহায়তার গুরুত্ব তুলে ধরেন প্রধানমন্ত্রী। The United States has remained a strong partner in our journey towards democracy and development. It is important that both the countries provide adequate policy support to further expand bilateral trade. অর্থনৈতিক অঞ্চল থেকে হাইটেক পার্ক, বাংলাদেশে বিনিয়োগের নানা খাতের সুবিধা তুলে ধরে মার্কিন বিনিয়োগকারীদের বিনিয়োগের আহ্বান জানান প্রধানমন্ত্রী। People makes it a promising destination for US business and investment. We are constantly improving our physical, legal and financial infrastructures to facilitate foreign investment. প্রধানমন্ত্রী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় অনুষ্ঠানে রাষ্ট্র পরিচালনায় স্বচ্ছতা ও অর্থনৈতিক উন্নয়নে প্রযুক্তির ব্যবহারে বাংলাদেশের সক্ষমতা অর্জনের বিষয় তুলে ধরেন। Just the software-based and service-based industries. We have also moved up the value chain in terms of our technological base. 41 সালের মধ্যে দারিদ্র্য, অর্থনৈতিক বৈষম্যমুক্ত, উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্য অর্জনের কথা উঠে আসে প্রধানমন্ত্রীর বক্তব্যে। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। করোনাকালে শ্রমিকদের ত্রাণ ও ইনসেন্টিভ দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল বলেন, লকডাউনে সরকার শ্রমজীবী মানুষের স্বার্থ দেখছে না। জাতীয়তাবাদী শ্রমিক দলের সাবেক সভাপতি জাফরুল হাসানের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার এক ভার্চুয়ালি আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। লকডাউন হয়ে গেল বাংলাদেশে, ভালো কথা, জীবন বাঁচানোর জন্য, কোভিডকে আপনার ঠেকানোর জন্য
সংক্রমণ যাতে আর বৃদ্ধি না পায় তার জন্য লকডাউন ধরনের কিছু দরকার আছে। কিন্তু একই সঙ্গে যে সমস্ত আমাদের শ্রমিক ভাইরা কাজ করেন ছোট ছোট ইনফর্মাল ইন্ডাস্ট্রিগুলোতে, সেক্টরগুলোতে, ছোট ছোট কলকারখানাগুলোতে, যারা আজকে আপনার এই হকার্সদের কাজ করছে, যারা চায়ের দোকানে কাজ করে, যারা বিভিন্ন শপিং মলে কাজ করে, তাদের স্বার্থ তো একবার দেখা হচ্ছে না। যে এই কোভিড কালে শ্রমিকদেরকে অবশ্যই তাদেরকে সাবসিডি দিতে হবে, তাদেরকে অবশ্যই সরকারের তরফ থেকে ত্রাণ সহযোগিতা এবং তাদেরকে সহযোগিতা করতে হবে। এটা এখন এই মুহূর্তে এটাই হচ্ছে সবচেয়ে বড় দাবি। মুন্সিগঞ্জের মীর কাদিম পৌর মেয়র আব্দুস সালামের বাসায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে পৌর সচিব ও মেয়রের স্ত্রী সহ আহত হয়েছেন কমপক্ষে 13 জন। এদের মধ্যে দগ্ধ 12 জনকে রাজধানীর শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার রাত 9টার দিকে রামগোপালপুর এলাকায় মেয়রের বাড়ির 3 তলার একটি কক্ষে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান বিস্ফোরণের বিকট শব্দ হয় এবং সে সময় ওই বাড়ির জানালার কাচ ভেঙে পড়ে। ঘটনার পরপরই ঘরের ভেতরে থাকা লোকজন ছুটোছুটি করতে থাকেন। এ সময় দগ্ধ হন প্যানেল মেয়র রহিম বাদশাহ, কাউন্সিলর দিন ইসলাম, মেয়রের স্ত্রী কাকন, তাইজুল মোশাররফ, মনির হোসেন, শ্যামল দাস, পান্না, কালু এবং সোহেল। এদের মধ্যে রহিম বাদশাহ ছাড়া বাকি 12 জনকে ঢাকায় পাঠানো হয়েছে। তবে কী কারণে বিস্ফোরণ ঘটেছে তা এখনো জানা যায়নি। এদিকে বিরাজমান করোনা পরিস্থিতিতে এতিমখানা ছাড়া দেশের সব ধরনের মাদ্রাসা বন্ধ রাখার নির্দেশ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার বিকেলে জারি করা প্রজ্ঞাপনে এই নির্দেশনা জানানো হয়। তবে শিক্ষার্থী ভর্তির সুবিধার্থে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে কওমি মাদ্রাসার অফিস খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছে। এতে বলা হয়, মাদ্রাসা সহ সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হলেও কিছু কিছু আবাসিক ও অনাবাসিক মাদ্রাসা এখনো খোলা রয়েছে। এটাকে অত্যন্ত স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ বলে উল্লেখ করা হয়েছে। এরই প্রেক্ষিতে মাদ্রাসা বন্ধ রাখার নির্দেশ দিয়ে বলা হয়েছে, এই নির্দেশ পালনে কোনোরূপ শৈথিলতা দেখানো যাবে না। হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হক সহ 17 জনের নাম উল্লেখ করে রাজধানীর পল্টন থানায় সংঘর্ষ, ভাঙচুর ও বিস্ফোরক আইনে মামলা করেছে আরিফুজ্জামান নামের এক ব্যবসায়ী। মামলায় আসামি করা হয়েছে অজ্ঞাত আরও 2000 জনকে। 26 মার্চ শুক্রবার বায়তুল মোকাররমে জুমার নামাজের পর সংঘর্ষের ঘটনায় 5 এপ্রিল রাতে আরিফুজ্জামান নামের এক ব্যবসায়ী ও যুবলীগ নেতা বাদী হয়ে মামলা করেন পল্টন থানায়। মামলায় তিনি উল্লেখ করেন, নানা অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে অতর্কিতে তারা ও মুসল্লিদের ওপর হামলা চালায় অভিযুক্তরা। মামলার আসামি করা হয়েছে অজ্ঞাত আরও 2000 জনকে। তদন্ত করে অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করার কথা জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ পুলিশ কমিশনার সৈয়দ নুরুল ইসলাম। এর আগে সংঘর্ষের ঘটনায় পুলিশও বাদী হয়ে একটি মামলা করেছিল। আসামি করা হয়েছিল অজ্ঞাত অসংখ্য ব্যক্তিকে। সহিংসতা ও সন্ত্রাসের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। সচিবালয়ে আইন শৃঙ্খলা বিষয়ক বৈঠক শেষে তিনি একথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে সরকার। জানান, দেশের বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনায় তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। হেফাজতের নেতা মামুনুল হকের বিরুদ্ধে মামলা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিষয়টি আইন অনুযায়ী চলবে। করোনা পরিস্থিতি খারাপ হওয়ায় সরকার লকডাউন বা বিধিনিষেধ দিয়েছে। লকডাউনের ফলে যেসব পরিবর্তন এসেছে সেগুলো পর্যবেক্ষণ করা হচ্ছে। সাময়িক কষ্ট হলেও জীবন বাঁচাতে সবাইকে স্বাস্থ্যবিধি ও সরকারের নির্দেশনা মেনে চলার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী। সংবাদ শেষ করব। বিআরবি কেবল শিরোনামগুলো আরও একবার। করোনায় মৃত্যু ও শনাক্তের নতুন রেকর্ড। এভাবে রোগী বাড়লে পুরো রাজধানীকে হাসপাতাল বানালেও সামাল দেয়া অসম্ভব বললেন স্বাস্থ্যমন্ত্রী। লকডাউনে ঢিলেঢালা ভাব। 2 দিন পর রাজধানী সহ সব সিটি কর্পোরেশন এলাকায় গণপরিবহন চলাচল শুরু, বন্ধ রয়েছে দূরপাল্লার যানবাহন। করোনার মধ্যেও আর্থসামাজিক ক্ষেত্রে বাংলাদেশের অগ্রগতি বিশ্ব স্বীকৃত মন্তব্য প্রধানমন্ত্রীর। বাণিজ্য বৃদ্ধিতে মার্কিন সহায়তা কামনা। মুন্সিগঞ্জের মীর কাদিম পৌর মেয়রের বাসায় বিস্ফোরণ, 4 কাউন্সিলর সহ দগ্ধ 13, 12 জনকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়। এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.banglavision.tv ও facebook.com/banglavision এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavision news। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ।